আসসালামু আলাইকুম। আমরা আবারও সেই জায়গায় আসছি। আজকে হচ্ছে আমাদের ৭ম ক্লাস। আমরা আজকে দেখব যে আমরা তো আগের ক্লাসে আপনারা দেখেছেন ৬ষ্ঠ ক্লাসে যে সাইকোমেট্রিক অ্যানালাইসিস অর্থাৎ যারা একেবারেই কোয়ান্টিটেটিভ রিসার্চ করবেন, জরিপ করবেন, প্রশ্নমালা বিতরণ করবেন এবং ডাটা নিয়ে প্রাইমারি ডাটা নিয়ে আপনারা গবেষণা করবেন। আপনাদের কেউ হয়তোবা আল কোরআন নিয়ে এই রমাদান মাসে গবেষণা করতে চাচ্ছেন কিন্তু গবেষণাটি মানে আপনার কাজ কমপ্লিট করার পরে কেমন দেখাবে সেটা নিয়ে হয়তোবা আপনার মধ্যে কনফিউশন আছে। এইজন্য আমি আপনাকে আগে দেখাতে চাই যে আপনার কাজটি কমপ্লিট হলে বা আমাদের কাজটি শেষ হলে কেমন দেখাবে। তো এ বিষয়টা এইরকম না যে কাগজে ছাপা হলে কেমন দেখায় আমি কিন্তু এটা বলছি না। মানে আর্টিকেলের বৈশিষ্ট্যটা কেমন হবে। কারণ আমরা জানি যে রিসার্চ ডিজাইন বলতে একটা কথা আছে। রিসার্চের ডিজাইন আছে, একটা নকশা আছে। সবকিছুরই না নকশা আছে। ডিজাইনেরও রিসার্চেরও কিন্তু একটি ডিজাইন আছে। এখন আমরা জানি রিসার্চ ৩ প্রকার। শুরু থেকে বলে আসছি যে আমরা প্রাইমারি ডাটা নিয়ে কাজ করব। সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করলে সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করা যায়, আপনি করতে পারেন। কিন্তু সেটি হচ্ছে একেবারেই ঘরোয়া কাজ। অর্থাৎ লাইব্রেরিতে বসে বা আপনি চেয়ার টেবিলে বসে পড়লেন, লিখলেন, চিন্তা করলেন, কম্পোজ করলেন, কাজ করলেন, বাস হয়ে গেল। সেটারও একটা ভ্যালু আছে। কনসেপচুয়াল, ফিলোসফিক্যাল পেপার লিখলেও সেটাও একটা দাম আছে। সেটাও অনেকে মানে সেটাও যথেষ্ট অনেক কদর আছে। আমি পার্টিকুলারলি যেটা শেখাতে চাচ্ছি যে যদি আপনি কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ রিসার্চ করেন, ২ টা রিসার্চ ডিজাইনের কথা আমি ৩ টাই দেখাবো আপনাদেরকে পেপার। কোনটা কেমন দেখতে। তাহলে আপনি পড়ার সময় খেয়াল করতে পারবেন যে এটা আপনার সাথে যায় কিনা। মানে এই পেপারটা আপনার পড়বেন কিনা বা আপনি এটা এখান থেকে আপনি কতটুকু নিবেন, এটা এরকম দেখা যায় কেন? এই সকল প্রশ্নের উত্তর আপনার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কয়েকটি পেপার ওপেন করেছি। শুরুতেই আমি দেখাচ্ছি খুব ফিলোসফিক্যাল পেপার। যেমন এই পেপারটি দেখেন, আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন ইন টেক্সট অ্যান্ড কনটেক্সট। আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন ইন টেক্সট অ্যান্ড কনটেক্সট। এই পেপারটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রল করে নিচের দিকে যান তাহলে আপনি কি পাবেন? এখানে দেখবেন যে খালি আলোচনা, আলোচনা আর বিভিন্ন রকম যুক্তি, তারপরে হচ্ছে ব্যাখ্যামূলক কথাবার্তা পাবেন। আরেকটি পেপার ওপেন করি। এই পেপারের নাম হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ ইন কোরানিক এক্সেজেসিস, দ্য ইমার্জেন্স অ্যান্ড ইস্যুস। কোরানিক এক্সেজেসিস মানে হচ্ছে তাফসির, কোরআনের তাফসির এবং হচ্ছে বিভিন্ন রকম ইস্যু নিয়ে এখানে আলোচনা আছে। এখানেও দেখেন, যদি আমরা মেথোডোলজিতে যাই, একটা লাইন আপনাদেরকে দেখাই, এটাই যথেষ্ট আপনার বোঝার জন্য। In this study, the researcher collected the information about the concept of scientific exegesis. In this study, the researcher collected, researcher collect করেছে ইনফরমেশন কালেক্ট করেছে। কোত্থেকে করেছে? ইনফরমেশন কোত্থেকে কালেক্ট করেছে? about the concept of scientific exegesis. সায়েন্টিফিক এক্সেজেসিস এর কনটেক্সট মানে সায়েন্টিফিক এক্সেজেসিস এর যে কনসেপ্ট সেটি তিনি কালেকশন করেছেন। থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল ইস্যু অর্থাৎ কালেক্টেড ইনফরমেশন, থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল ইস্যুগুলো তিনি এই যে সিলেক্টেড ভার্সেস এগুলো আলোচনা করেছেন। হ্যাঁ, তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে তিনি হচ্ছে এই এখানে একটা কথাটা মিলতেছে না। দ্য ডক্ট্রিনাল স্টাডিজ ইনভলভ সার্চিং ফর প্রাইমারি সোর্সেস। তিনি বলছেন যে প্রাইমারি সোর্স থেকে তিনি ডাটা সংগ্রহ করেছেন। ডক্ট্রিনাল স্টাডিজ এটা আবার আপনাদেরকে ডক্ট্রিনাল স্টাডিজ কিন্তু মানে ডক্টরাল স্টাডিজ না, কিন্তু ডক্ট্রিনাল স্টাডিজ এটা অন্য বিষয়। তো তিনি কি কি পড়েছেন সব ব্যাখ্যা করেছেন। স্কলারলি বুক পড়েছেন, জার্নাল পড়েছেন, প্রসিডিংস পড়েছেন, ডিসার্টেশন, থিসিস, রিলেটেড স্টাডি। তাহলে ক্লিয়ার হয়ে গেছে তিনি কি পড়েছেন। আমি একটু আগে বললাম কনসেপচুয়াল পেপার লেখার জন্য আপনি ঘরে বসে কাজ করবেন, এটা কিন্তু এই লাইনে তিনি বলে দিয়েছেন। হ্যাঁ, তিনি বই পড়েছেন, জার্নাল পড়েছেন, বিভিন্ন কিছু পড়েছেন। তাহলে এই মেথোডোলজি সেকশনে আপনি কিন্তু চাইলে চেক করতে পারেন যে আসলে এই লেখক কিভাবে লিখেছে, এই লেখক কিভাবে লিখেছে আপনি কিন্তু করতে পারেন। তাহলে আর্টিকেলটা কেমন হবে?
প্রকাশ করার পর এটা কেমন দেখা যাবে? এই প্রকাশ করার পরে আপনি দেখবেন যে প্রচুর লেখা, কথাবার্তা এবং হচ্ছে আলোচনামূলক কথাবার্তা, হ্যাঁ? আপনাদেরকে আরেকটা পেপার দেখাই। এটা গেল কনসেপচুয়াল। এটাও দেখেন, এটাও একটা কনসেপচুয়াল পেপার। এগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা সেগুলো দেখতে পারেন। যদি না পেয়ে থাকেন জানাবেন। আরেকটা পেপার দেখেন, কনসেপচুয়াল পেপার, দি মাদ্রাসা কনসেপ্ট অফ ইসলামিক প্যাডাগজি। আপনি যদি এই সমস্ত পেপারে কন্ট্রোল এফ, হ্যাঁ, কন্ট্রোল এফ লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি পাবেন সিইও দেন সিইটি কনসেপচুয়াল। দেখেন, আওয়ার কনসেপচুয়াল রিসার্চ, এই যে এখানে চলে আসছে, আওয়ার কনসেপচুয়াল রিসার্চ proposes the compass is rooted in knowledge। তাহলে তিনি বলছেন যে কনসেপচুয়াল পেপার, এটা একটা কনসেপচুয়াল পেপার। কনসেপচুয়াল পেপারে হচ্ছে প্রচুর কথাবার্তা থাকে। কিন্তু গতকালকে আমরা সাইকোমেট্রিক অ্যানালিসিস, আগের ক্লাসে যে সাইকোমেট্রিক অ্যানালিসিস নিয়ে আমরা ডিসকাস করেছি, সেখানে কিন্তু আপনি শুধু আলোচনা পাবেন না, সেখানে কিন্তু অনেক ফ্যাক্টস, ফিগারস এবং হচ্ছে অনেক নাম্বার পাবেন। আপনি সেখানে নাম্বার পাবেন, গ্রাফ পাবেন, অনেক কিছু পাবেন আপনি। তাহলে কোয়ান্টিটেটিভ পেপার বা যে পেপারগুলোতে প্রাইমারি ডাটা নিয়ে কালেকশন, গবেষণা করা হয়েছে, সেখানে কিন্তু অন্যরকম আসে, শুধু আলোচনা থাকে না। এখন আপনাদেরকে পার্টিকুলার দুইটা আর্টিকেল দেখাবো, হ্যাঁ? এই আর্টিকেলটা হচ্ছে আব্দুল হালিম তামুরি। আব্দুল হালিম তামুরি ইনার লেখা, এই প্রফেসরের লেখা দুইটা আর্টিকেল দেখাবো। একটি হচ্ছে কোয়ালিটেটিভ, আর একটি হচ্ছে কোয়ান্টিটেটিভ। তাহলে কনসেপচুয়াল পেপারে যা দেখেছেন, এটাতে কিন্তু ভিন্ন কিছু দেখবেন আপনি। তাহলে এটা হচ্ছে আখলাক নিয়ে। তো যারা আপনি আখলাক নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনাদেরকে বলেছিলাম জার্নাল অফ মোরাল এডুকেশন সার্চ করার জন্য। তো জার্নাল অফ মোরাল এডুকেশনের একটি আর্টিকেল আমি সংগ্রহ করেছি, সেটা হচ্ছে এরকম, আব্দুল হালিম তামুরি। এখানে আপনি দেখবেন এই দুইটা লাইন আপনাকে পড়তে হবে। The aim of this article is to examine teachers' perceptions of the teaching of akhlaq at secondary school level. Data were collected from 22 respondents. 22 জন রেসপন্ডেন্টের কাছ থেকে ডাটা সংগ্রহ করা হয়েছে। তার মানে 22 জন রেসপন্ডেন্টের কাছ থেকে, এটা তো ঘরে বসে পাওয়া যাবে না, আপনাকে বাইরে যেতে হবে। এটি হলো প্রাইমারি ডাটা। এটি হলো সেই প্রাইমারি ডাটা যে মেইন সোর্স থেকে ডাটা সংগ্রহ করা হচ্ছে। এবং এখানে ইন্টারভিউর কথা বলা হয়েছে, অর্থাৎ এই 22 জনের কাছ থেকে ডাটা নেওয়ার জন্য তাকে ইন্টারভিউ নিতে হয়েছে। তাহলে ইন্টারভিউ কি? ইন্টারভিউ হচ্ছে সেমি স্ট্রাকচার্ড। আচ্ছা, এটার এই পেপারে আমরা মেথোডোলজিতে যদি আমরা চেক করি, মেথোডোলজি একটু নিচের দিকেই থাকে, মাঝামাঝি পর্যায়ে মেথোডোলজি থাকে। আমরা একটু সেই মেথডে দেখেন, সেমি স্ট্রাকচার্ড, ইন্টারভিউ। সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ হচ্ছে যে সাক্ষাৎকারমূলক যে প্রশ্ন। সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ এর সুবিধা হচ্ছে, একটি প্রশ্ন করলে অনেক কথা বলার সুযোগ থাকে, রেসপন্ডেন্টের অনেক কথা বলার সুযোগ থাকে। এটি হলো সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আর একটা হচ্ছে ফুল স্ট্রাকচার্ড ইন্টারভিউ। ফুল স্ট্রাকচার্ড ইন্টারভিউ যেটা, সেটাতে সেই স্ট্রাকচার্ড ইন্টারভিউ কোশ্চেন দিয়ে ডাটা সংগ্রহ করলে সেটা হয়ে যায় জরিপ প্রশ্নমালা। অর্থাৎ সেখানে কোনো কথা খরচ করতে হয় না। যারা রেসপন্স করবে, যে উত্তর দিবে, তাকে খুব বেশি কথা খরচ করতে হবে না। তিনি কোশ্চেনিয়ারটা নিবেন, নিয়ে এখানে কলম দিয়ে টিক দিবেন, টিক দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই। তাহলে স্ট্রাকচার করে দিবেন। কোয়ান্টিটেটিভ রিসার্চে রিসার্চার নিজে স্ট্রাকচার করে কোশ্চেনিয়ারটি উপস্থাপন করেন। অন্যদিকে কোয়ালিটেটিভ রিসার্চে রিসার্চার সেমি স্ট্রাকচার ওয়েতে, সেমি স্ট্রাকচার করে ইন্টারভিউ কোশ্চেন উপস্থাপন করেন, ফলে অনেক কথা বলার সুযোগ পায়। দুটেরই দুই রকম সুবিধা অসুবিধা আছে, সেগুলো আমরা সামনে আলোচনা করব। এখন আপনি কোশ্চেনিয়ারের ডাটা কালেকশনের ধরনটা আপনি দেখতে পেলেন। এবং দেখেন, ইন্টারভিউ ভিত্তিক বা হচ্ছে যদি প্রাইমারি ডাটা কোয়ালিটেটিভ রিসার্চ করে থাকে কেউ, তাহলে সেটা দেখতে কেমন হয়। আমি একটু নিচের দিকে যাচ্ছি স্ক্রল করে, যেন আপনারা ইয়ে দেখতে পান। এখানে কোটেশন পাবেন আপনি, এখানেও লেখা আছে, এখানেও কোয়ালিটেটিভ রিসার্চে অনেক লেখা আছে, এখানে কোনো নাম্বার পাওয়া যাবে না। কোয়ালিটেটিভ রিসার্চে কোনো নাম্বার বা গ্রাফ, চার্ট এগুলো পাওয়া যাবে না। তবে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি। আচ্ছা, এখানে অবশ্য এরকম কোনো কোটেশন বা উদ্ধৃতি দেয়া নাই। অর্থাৎ যখন ইন্টারভিউ নেওয়া হয়, তখন তো ইন্টারভিউ নেওয়ার পর ইন্টারভিউ টেক্সট কম্পোজ করতে হয়, যেটাকে বলে ট্রান্সক্রাইব করা। ট্রান্সক্রিপ্ট যখন তৈরি হবে, সেই ট্রান্সক্রিপ্ট থেকে কিন্তু কেটে কেটে গুরুত্বপূর্ণ অংশগুলো কোয়ালিটেটিভ রিসার্চ পেপারে কিন্তু মেনশন করতে হয় উদ্ধৃতি দিয়ে, এবং সেখানে ছদ্মনাম ব্যবহার করে, যে অমুক এটা বলেছেন, অমুক রেসপন্ডেন্ট
এটা বলেছেন। তার মানে হচ্ছে এরকম। এইটা হচ্ছে আপনার কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে থাকে এবং আপনি সেখানে আ মোটামুটি আপনি ফিল পাবেন, আপনি অনুভব করবেন যে এখানে এই লেখকের নিজস্ব কোনো প্রভাব মুক্ত মানে এই গবেষণাটি লেখকের প্রভাব মুক্ত একটি গবেষণা। অর্থাৎ এখানে লেখক খুব বেশি নিজস্ব মতামত দেয়নি। বরং জরিপ করে মানে মাঠ পর্যায় থেকে তথ্য তুলে নিয়ে আসা হয়েছে। আমি আরেকটি পেপার ওপেন করছি। এই পেপারে আপনারা দেখেন রিলিজিয়াস এডুকেশন অ্যান্ড এথিক্যাল অ্যাটিটিউড অফ মুসলিম অ্যাডোলেসেন্টস ইন মালয়েশিয়া। এটাও আব্দুল হালিম তামরি লিখেছেন। এখানে দেখেন শুরুতেই ফাইন্ডিংস এর মধ্যে আপনি দেখেন this study revealed a high level of mean on the aspect of students' evaluation on the teaching of Islamic education at their schools. It was also found that the level of students' attitudes were as also high. আচ্ছা হাই বলে তিনি একটা সংখ্যা বলেছেন। আচ্ছা যদি আমরা নিচের দিকে যাই আপনি দেখবেন একটা গ্রাফ দেখা যাচ্ছে। তিনি এটাকে কনসেপচুয়ালাইজ করেছেন। তিনি যেই বিষয়ে গবেষণা করছেন এটা কনসেপচুয়ালাইজ করেছেন। আর একটু নিচের দিকে গেলে রিসার্চ অবজেক্টিভ হাইপোথিসিস, হ্যাঁ H1 মানে হাইপোথিসিস। তার মানে কোয়ান্টিটেটিভ রিসার্চে আপনাকে হাইপোথিসিস শো করতে হবে, দেখাতে হবে। রিসার্চ মেথোডোলজি এই দেখেন দিস স্টাডি employed quantitative and survey research design. The instrument used for data collection was a set of questionnaire. তাহলে যে ইনস্ট্রুমেন্ট আমি ষষ্ঠ ক্লাসে ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলেছি এবং বলেছি একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে গেলে জরিপ ভিত্তিক কোনো কোশ্চেনিয়ারে যদি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে চান তাহলে আপনাকে সেটার সাইকোমেট্রিক অ্যানালিসিস অর্থাৎ এই ইনস্ট্রুমেন্ট ভ্যালিড এবং রিলায়েবল কিনা এটা যথেষ্ট পরিমাণে ভালো ডাটা ক্যাপচার করতে পারবে কিনা এইসব বিষয়ে কিন্তু আহ, ষষ্ঠ ক্লাসে আলোচনা করা হয়েছে। তো ক্লাসগুলো ধারাবাহিকভাবে যখন আপনি দেখতে থাকবেন তখন বুঝতে পারবেন। আর হচ্ছে আপনাকে আগে কল্পনায় নিয়ে আসতে হবে যে আপনার পেপারটি পাবলিশ হলে কেমন দেখাবে, কেমন দেখা যাবে। এই বিষয়গুলো যখন আপনার কাছে ক্লিয়ার হবে তখন কিন্তু আপনি সেটাকে অনুসরণ করতে পারবেন। কোনো কিছু অনুসরণ করতে না পারলে হবে না। আচ্ছা এখন আমি কোয়ান্টিটেটিভ রিসার্চ পেপারের মধ্যে যে টেবিল চলে আসছে এবং দেখেন যে এখানে আমাদের কিছু এরকম টেবিল তৈরি হবে আপনাকে, হ্যাঁ যে আলফা ভ্যালু। এই আলফা ভ্যালুটাই হচ্ছে মূলত সাইকোমেট্রিক অ্যানালিসিস করার পরে মানে যে রিলায়েবিলিটি স্কোর, হ্যাঁ আলফা ভ্যালু হচ্ছে রিলায়েবিলিটি স্কোর যেটা স্পেসে অ্যানালাইসিস করা যায়। আপনাদের সেটা দেখাবো আমি ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এই যে নাম্বার গুলো আসছে এগুলো হচ্ছে আপনার প্রাইমারি ডাটা ভিত্তিক যে গবেষণা করা হয়। এই যে বড় একটা টেবিল এখানে দিয়েছে, হ্যাঁ এই যে এবং এখানে কোশ্চেনিয়ারটাও এখানে উল্লেখ করে দিয়েছে, কোশ্চেনিয়ারটাও সেখানে উল্লেখ করে দিয়েছে এবং এই কোশ্চেনিয়ার দিয়ে ডাটা পাওয়ার পরে কি বোঝা গেল সেটিও এখানে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত কথা। আপনারা সবাই শুরু করে দিতে পারবেন খুব শীঘ্রই। বা আমিও একটি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে করতে হয় বা কিভাবে করা উচিত। আপনারা সেটা ফলো করতে পারেন এবং ১ মাস যথেষ্ট সময় যদি আপনারা একটা টিম বা যদি একটা টিম তৈরি করেন, একটা গ্রুপ তৈরি করেন তাহলে আপনারা খুব ভালোভাবেই কিন্তু ১ মাসের মধ্যে শেষ করতে পারবেন বলে আমি আশা করি। আপনারা যারা আগের গুলো দেখেন নাই কন্টিনিউয়াসলি দেখে আসবেন তাহলে পেয়ে যাবেন। আর হচ্ছে যদি মোবাইল বা কম্পিউটারে আপনি মোবাইলে বেশি ভালো করতে সুবিধা করতে পারবেন না, কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। যদি আপনার না থাকে আপনি আরেকজনের সহযোগিতা নেন, আপনি বুদ্ধি পরামর্শ দিলেন তাহলে যার কম্পিউটার আছে তিনি কম্পিউটারে কাজ করলো। এভাবেই আসলে যৌথভাবে সম্মিলিত প্রয়াসে একটা গবেষণা আপনি শেষ করতে পারবেন এবং কোনো সমস্যা নাই। এর মধ্যে আমরা সবাই মিলেমিশে একে অন্যকে ডাটা দিয়ে সাহায্য করব, তথ্য দিয়ে সাহায্য করব, আপনারা গ্রুপে প্রশ্ন করবেন। এভাবেই তো আর্টিকেল খুব ভালোভাবে শেষ হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।